চট্টগ্রামে কি পরিণতি অপেক্ষা করছে বাংলাদেশ দলের জন্য? আরও একটি পরাজয়, শ্রীলঙ্কা কি বিশাল লক্ষ্য ছুড়ে দিতে চলেছে? টেস্ট ম্যাচ ক্রিকেটে বাংলাদেশ কি তবে অধারাবাহিক দল? এজন্য কি দর্শকরাও মুখ ফিরিয়ে নিচ্ছে? ফাঁকা গ্যালারি, ম্যাচ শুরুর আগেও খাকা করে দর্শক ঢোকার গেটগুলি। দর্শক স্বাগত জানাচ্ছি আজকে স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের আজকে ট্যাগলাইন, টেস্ট দেখার দর্শক কোথায়? স্টুডিওতে আলোচনার জন্য আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, আছেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার এহসানুল হক সেজান, এবং রয়েছেন দ্য নিউ এজের বার্তা সম্পাদক আজাদ মজুমদার। আমাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আর দর্শক, আপনাদের সাথে রয়েছি আমি মাজুর মোর্শেদ। টিভি সেটের পাশাপাশি এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে ভিজিট করুন www.facebook.com/যমুনা টেলিভিশন এই লিঙ্কে। এছাড়াও চোখ রাখুন www.যমুনা.tv এই অ্যাড্রেসে। দর্শক, চট্টগ্রাম টেস্টে দর্শক খরা চলছে, গ্যালারি একেবারেই ফাঁকা। এ নিয়ে একটা রিপোর্ট রয়েছে আমাদের, সেটা দেখে আমরা আলোচনাটা শুরু করতে চাই। টিকিট কাউন্টারে নেই ভিড়, গ্যালারিও ফাঁকা, অনেকটাই নিষ্প্রাণ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিলেট টেস্টে ব্যাটিং ব্যর্থতায় টাইগারদের করুণ হার, তবে তাতেই কি চট্টগ্রাম টেস্ট থেকে মুখ ফিরিয়ে নিলেন দর্শকরা? তারা হতাশাজনক পারফরমেন্স করতেছে বাংলাদেশ ক্রিকেট টিম, বিশেষ করে ওপেনাররা তো বাংলাদেশের নাই, ফর্মেই নাই, যেটা আসলে খুব বাজে। শ্রীলঙ্কা আমাদেরকে পাত্তাই দেয় নাই, অথচ আমরা কিন্তু বর্তমান ওয়ার্ল্ডে শ্রীলঙ্কাকে সব ফরম্যাটে হারানোর মতো একটা শক্তিশালী টিম বা হারানোর মতো ক্ষমতা অর্জন করছি। বাংলাদেশের ক্রিকেটের মান যে দণ্ডে দাঁড়িয়ে আছে, এই মানে আমরা হারার কথা না, হেরেছি, অনেক ব্যথিত। এমনিতেই ওয়ানডে বা টি-20-র তুলনায় টেস্টের দর্শক হয় কম, কিন্তু এবার যেন অনাগ্রহের মাত্রা একটু বেশি। নিরাপত্তা রক্ষী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কাউন্টার কর্মীদের সময় কাটছে অলস বসে থেকে। রমজান মাস চলাকালীন অবস্থায় এই যে পরিমাণ দর্শক আমাদের গ্যালারি থাকার কথা, সেই পরিমাণ দর্শক আমরা পাচ্ছি না। বাজে পারফরমেন্সের কারণে আসলে দর্শক কম। দর্শক পারফরমেন্স ভালো হইলে কিন্তু দর্শক কিন্তু আসতো। আমাদের দর্শকরা আসতেছে না, তো আমরাও চাই সবসময় এই টেস্টেও সবসময় মানুষ থাকবে, আমরাও চাই সবসময় আমরা ব্যস্ত থাকি। মাঠে অল্প যে কয়েকজন দর্শক টাইগারদের বাজে পারফরমেন্স ভাবাচ্ছে তাদেরকেও। দ্বিতীয় টেস্টে দলে ফেরা সাকিব আল হাসানের দিকে তাকিয়ে আছেন অনেকে। সিনিয়র ক্রিকেটার দিক দিয়ে এবং অভিজ্ঞতার দিক দিয়ে সাকিব ভাই সারা, তো আমি মনে করি পার্সোনালি সাকিব ভাই যদি ওর অভিজ্ঞতাটা শেয়ার করতে পারে, যে কোনো কিছু করতে পারে। যে পরিমাণ তাদের প্র্যাকটিস করার কথা, 2 নম্বর অভিজ্ঞ প্লেয়ারও অনেকে রিটায়ারমেন্টে চলে গেছে। সাকিব ভাইকে আর একটু অ্যাক্টিভ হতে হবে। সাকিব ভাই থেকে আমরা আরও বেশি আশা করি, কারণ সাকিব ভাই আমাদের এই দলের সবচেয়ে সিনিয়র প্লেয়ার। আমরা রিপোর্টটা দেখছিলাম, সানোয়ার হোসেন শুরু করবেন। আমরা তো অনেক মতামত পেলাম না, এই যে টাইগারদের বিশাল ফ্যান বেস, গ্যালারি ফাঁকা কেন? তারা গেল কোথায়? দেখেন, আমরা টেস্ট ম্যাচ পেয়েছি 2000 সালে, 24 বছর পার হয়ে গেছে। ডেফিনেটলি আমরা টেস্ট ক্রিকেটটায় আমরা ওইভাবে কিন্তু ইমপ্রুভ করতে পারিনি, এটা বাস্তবতা। যেই ওয়েতে ইমপ্রুভ করার কথা ছিল টেস্ট ক্রিকেট, আমরা ওই জায়গায় ইমপ্রুভ করতে পারিনি, এটা আমাদের বাস্তব। এর কারণ তো অনেক ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু বলতে হবে। আর যেটা হলো, একটা তো নর্মালি আমাদের ক্রিকেট কালচার যেভাবে তৈরি হয়েছে, এখনও কিন্তু টেস্ট ম্যাচ দেখার যে ওই প্রপার কালচার, ওইটাও আমাদের তৈরি হয় নাই। সেম ওয়েতে রোজার দিন আমাদের পারফরমেন্স, বাস্তবতা হলো বড় কারণ হলো আমাদের পারফরমেন্স। যখন যদি এরকম ফার্স্ট টেস্টটা যদি আমরা ওইরকম কম্পারেটিভ ক্রিকেট খেলতাম, ভালো রেজাল্ট থাকতো, ডেফিনেটলি হয়তো সিনারি একটু ডিফারেন্ট হতো। মনে হয় আজকে এইটার একটা বড় কারণ মনে হয় যে পারফরমেন্সটা একটা বড় ফ্যাক্টর। আপনি যে কোনো সেক্টরেই দেখবেন, যে কোনো পারফরমেন্স, যখন আপনি দেখেন বাংলাদেশ ফুটবলের কথা দেখেন, বা রিসেন্ট পাস্টে কিন্তু বাংলাদেশ ফুটবল কিন্তু ভালো পারফরমেন্স করেছে। এই লাস্ট ফুটবল ম্যাচে দেখেন টিকিট নিয়ে হাহাকার হয়েছে, কিন্তু বসুন্ধরাকে এরিনায় যখন খেলা হয়েছে তখন কিন্তু ওই খেলার টিকিট নিয়েও কিন্তু ক্রাইসিস ছিল, অনেক ক্রাউড ছিল খেলার মাঠে ছিল। ডেফিনেটলি পারফরমেন্স একটা রিলেটেড, অবশ্যই পারফরমেন্সের সাথে সাথে আমাদের এই জায়গার সাথে আর অনেক কিছু রিলেটেড, যেটা আমাদের ক্রিকেট কালচারের সাথে রিলেটেড, সব কিছু মিলে আমাদের বড় কারণ মনে হয় পারফরমেন্সটাই। বড় কারণ পারফরমেন্স। আপনিও কি একমত যে বড় কারণ পারফরমেন্স না কালচার? আমাদের সংস্কৃতিটা ওইভাবে ডেভেলপ হয়নি, টেস্টের সঙ্গে আসলে আমাদের দর্শকরাও এখনও নিজেদেরকে ওইভাবে মানিয়ে নিতে পারেননি। না, নিশ্চয়ই পারফরমেন্স তো একটা বড় কারণই। তারপর আমি বলবো যে কালচারটা একটা অনেক ব্যাপার।
টেস্ট দেখার জন্য আসলে লোক থাকতে হবে, টেস্ট বোঝার জন্য আসলে মানুষ থাকতে হবে। সো রিয়েল ক্রিকেট যদি আমার বুঝতে হয়, আমার টেস্ট আমি দেখব এবং ওখান থেকেই কিন্তু আমি স্ক্রুটিনি করে কিন্তু এভালুয়েশন করতে পারবো কোন প্লেয়ারটা কী। সো ওই ইন্টারেস্ট গ্রো করার জন্য দরকারই কিন্তু বাংলাদেশ টিমের প্লেয়ারদের। এখানে যদি ভালো পারফরমেন্স হয়, এখানে যদি কিছু আলাদাভাবে কিছু রান আসতো বা কিছু উইকেট আসতো ভালো ভালো, তখন কিন্তু ওটা দেখার জন্য কিন্তু দর্শকরা নিশ্চয়ই ভিড় করতো। সো অন্যান্য দেশে দেখবেন যে কিছু কিছু স্পেসিফিক বলারদের জন্য বা ব্যাটসম্যানদের জন্য কিন্তু দর্শকরা আসে। যেমন আমার মনে আছে যে ডেভিড গাওয়ারের কাভার ড্রাইভ দেখার জন্য প্যাভিলিয়নের কিন্তু পয়েন্ট কাভার রিজনটা পুরোটাই অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। তারপর যদি আমি বলি মুরালি ধরনের বোলিং অ্যাকশন দেখার জন্য বা শেন ওয়ার্নের সেই বোলিং দেখার জন্য কিন্তু পুরোটাই কিন্তু দর্শকে পরিপূর্ণ থাকে। সো এইরকম কিছু পারফরমেন্স আমাদের আসলে ডেভেলপ করতে হবে, যে অনেক দিন ধরে টেস্ট খেলেছে এবং তার পিছিয়ে অনেক বেশি রান বা অনেক বেশি উইকেট রয়েছে, যে জিনিসটা দেখতে আসলে মানুষ আসবে। হ্যাঁ, কালচারটা আসলে ডেভেলপ করা ভেরি ইম্পর্টেন্ট। কালচারটা তখনই ডেভেলপ হবে যখন কনসিস্টেন্টলি বাংলাদেশ টিম টেস্টে পারফরমেন্স করে যাবে। টি-20তে ভালো মানুষ থাকে বিকজ অফ শর্টার ভার্সন, ক্রিকেটে আসবে যাবে, এটা থাকবে সবসময়। ওয়ানডে তো আমাদের মোটামুটি একটা মানুষ, বাট টেস্ট ম্যাচ মানে দর্শক যদি আমি ক্যারি করতে চাই, আনতে চাই, তাহলে স্পেসিফিকভাবে কনসিস্টেন্টলি পারফরমেন্স করতে হবে। আজাদ ভাই, আপনার কাছে আমি একটু ডিফারেন্টভাবে যাই। উনি একটা নাম বলেছেন যে ডেভিড গাওয়ার, এত চমৎকার কাভার ড্রাইভ করতেন যে সেটা দেখার জন্য তার একটা নির্দিষ্ট ফ্যান বেস ছিল। ইংল্যান্ডে এমন কথাও প্রচলিত ছিল যে ডেভিড গাওয়ারকে উইকেটে দেখলে সনেট লিখতেন উইলিয়াম শেক্সপিয়ার। তিনি তো ডেভিড গাওয়ারকে দেখেননি, অনেক বছর আগে তিনি চলে গেছেন। তো এই যে একটা তুলনামূলক একটা চিত্র দেওয়া বা এইরকম একটা রসালো একটা জায়গায় নিয়ে যাওয়া, একটা উচ্চমার্গীয় একটা জায়গায় নিয়ে যাওয়া, এইটার জন্য যারা ফ্যান বেস তাদের ক্রিকেটটা বোঝা, টেস্ট ক্রিকেটটা বোঝা কতটা জরুরি। এবং এহসানুল হক সেজান, সানোয়ার ভাই দুজনেই বলেছেন যে টেস্ট ক্রিকেট হচ্ছে সবচেয়ে আসল ক্রিকেট, সেটা বুঝতে পারাটাই আসলে ক্রিকেট কালচারটা তৈরির জন্য মানে সবচেয়ে বেশি জরুরি। না, ধন্যবাদ। আসলে ডেভিড গাওয়ারের উদাহরণ দিয়েছেন। আমাদেরও বা লিটন দাসের কাভার ড্রাইভ দেখলে অনেকেই সনেট রচনা করে, কিন্তু সমস্যা হচ্ছে যে লিটন দাস কখন কাভার ড্রাইভটা করবেন, কোনো ম্যাচে আদৌ করতে পারবেন কি না, সেটা নিয়ে অনেকের মধ্যে সংশয় থাকে। আমাদের পারফরমেন্সটা এরকমই অধারাবাহিক। আসলে আমাদের খেলোয়াড়রা কখন কি করবেন এটা কেউ জানে না। না জানার কারণে কোনো একটা নির্দিষ্ট খেলোয়াড়ের খেলা দেখার জন্য দলে দলে দর্শকরা মাঠে হামলে পড়বেন, এরকমটা আশা করা যায় না। আর টেস্ট ক্রিকেটের যে দর্শক হয় না, ওনারা যেটা বললেন যে আমাদের কালচারে না, এগুলো একটু সরলীকরণ করা হয়ে যায় এই বিষয়গুলোর। এটা প্রথমত আমাদের রাষ্ট্র কাঠামোতেই আসলে আমাদের রাষ্ট্রটা যেভাবে আমরা চালাই বা আমাদের সমাজ সংস্কৃতি যেরকম, তাতে আমাদের দর্শক হওয়ার টেস্টে কোনো কারণ নেই। আমি অনেকগুলো দেশে টেস্ট কভার করেছি। আসলে টেস্টে মূলত সিনিয়র সিটিজেনরা এই টেস্ট খেলা দেখতে যায়, কিন্তু আমাদের দেশে সিনিয়র সিটিজেনদের সেভাবে আলাদাভাবে রাষ্ট্র টেক কেয়ার করে না। যে সিনিয়র সিটিজেনরা আমরা যদি ওয়েলফেয়ার স্টেট হতাম, তাহলে একটা নির্দিষ্ট বয়সের পরে যারা অবসরে চলে যাবেন, তারা সময় কাটাবেন, চিত্ত বিনোদনের জন্য মাঠে আসবেন রেগুলার। টেস্ট ক্রিকেট 5 দিন ধরে তারা দেখবেন, তাদের হাতে অফুরন্ত সময় থাকবে। আমাদের দেশে এত সময় আসলে কারণ নেই, প্রত্যেকেই ব্যস্ত, নানা কারণে তাদেরকে জীবন জীবিকার কারণে ব্যস্ত থাকতে হয়। এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের যে দর্শকদের কথা আপনি বলছেন, আপনি একটু আগে বললেন যে ডেভিড গাওয়ারের কথা এখানে আলোচনা হলো। আমাদের সাকিব আল হাসানের প্রায় 1.5 কোটি ফলোয়ার আছেন। তো 1.5 কোটি ফলোয়ারের মধ্যে যদি 1% যায়, তাহলেও তো 1,500 দর্শক হতো, যেটা আমরা দেখি না। কিন্তু কেন যায় না? কারণ হচ্ছে যে আমাদের দর্শকরা এইটার সাথে পরিচিত না। আমাদের দর্শকরা হচ্ছে হুজুগে দর্শক। একটা জাতি যখন, আসলে ক্রিকেট নেশনের কথা বলছি আমি, যখন বেড়ে ওঠে তখন একসাথে বেড়ে ওঠে। আমাদের ক্রিকেটও আপনি যদি 10 বছর আগের ক্রিকেট দেখেন, সেই সময় আমার নিজের ব্যক্তিগতভাবে মনে আছে যে টেস্ট ম্যাচে 30 রান করার পরে আমরা তাকে নিয়ে সাইড স্টোরি লিখেছিলাম। এখন 100 রান করলেও আমরা অনেক সময় সেটার দিকে তাকাই না, যদি ম্যাচের কনটেক্সটে সেটার কোনো গুরুত্ব না থাকে। তো এইভাবে আমাদের টেস্ট কালচারটা আস্তে আস্তে বড় হচ্ছে, গ্রো হচ্ছে। একটা সময় গিয়ে হয়তো বা আমরা দেখতে পাবো যে হ্যাঁ, আমাদের দর্শকরা, আমাদের এখন যারা তরুণ আছেন, তারা টেস্টটা নিয়মিত
মাঠে গিয়ে না দেখলেও টিভিতে দেখছেন বা খোঁজখবর রাখছেন, বুঝতেছেন, উপলব্ধি করতেছেন, একটা সময় গিয়ে হয়তো তারা দেখবেন। কিন্তু সেটার জন্য মূলত এই টেস্ট ক্রিকেটটাকে আমাদের কালচারের মধ্যে ধারণ করতে হবে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা কেউ আসলে টেস্ট ক্রিকেটের কালচারটা ধারণ করে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। আজকের এই টেস্টে সাকিব আল হাসান খেলছেন, ওনাকে নিয়ে অনেক মাতামাতি হচ্ছেন। উনি 1 বছর পরে এই টেস্টটা খেলতে গিয়েছেন, উনি কতদিন প্র্যাকটিস করেছেন? ওনার হাতে কিন্তু সময় ছিল, উনি প্রমোশনাল ইভেন্ট করেছেন, উনি ঢাকা লিগ খেলেছেন, কিন্তু এই টেস্টটা উনি খেলতে গিয়েছেন খেলার 1 দিন আগে। 1 বছর পরে উনি একটা টেস্ট খেলছেন, উনি 1 দিন বাড়তি অনুশীলন করবেন এটা উনি ঠিক উপলব্ধি করেন নাই। এবং আজকের খেলায় কিন্তু তার প্রতিফলন যথেষ্ট ছিল। উনি প্রথম দিকে খুব শিখেছিলেন, প্রথম 8 ওভারে 40 রানের বেশি দিয়েছেন। কারণ আপনি তো হুট করে গিয়ে টেস্ট ক্রিকেটটা খেলতে পারবেন না, টেস্ট ক্রিকেটটা এত সহজ না। এটাকে আপনার ভিতরে ধারণ করতে হবে, এবং এটা শুধু ধারণ না, আপনাকে এটা লালন করতে হবে, প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। সেটা আমাদের খেলোয়াড়দের মধ্যে নেই, আমাদের বোর্ডের মধ্যে নেই। আমাদের বোর্ডের মধ্যে যদি টেস্ট ক্রিকেটটা থাকতো তাহলে জিম্বাবুয়ের সাথে আমাদের যে সামনে 2টো টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল, এই 2টো টেস্ট বাতিল হতো না। কারণ আমাদের মাত্র 2 থেকে 3 জন খেলোয়াড় সব ফরম্যাটে খেলে। টি-20 খেলে, বিশ্বকাপে এরা ক্লান্ত হয়ে যাবে টি-20 বিশ্বকাপের আগে, এই ধরনের একটা অজুহাত দেখিয়ে এই সিরিজটা অনেক পিছনে নিয়ে যাওয়া হয়েছে। অথচ আমাদের টেস্টের জন্য কিন্তু স্পেশালাইজড মোটামুটি একটা টিম আছে, তাদের সাথে জিম্বাবুয়ের সিরিজে আমরা আরও 2-1 নতুন খেলোয়াড়কে দেখতে পারতাম। আমাদের ওয়ানডে টিমটা আপনি যদি দেখেন যে আমরা ওয়ানডে জিতা শুরু করেছি, একটা সময় কিন্তু জিম্বাবুয়ের সাথে খেলে খেলে জেতার অভ্যাসটা তৈরি হয়েছে, এখন আমরা অন্যদের সাথেও জিতেছি। কিন্তু টেস্টে কিন্তু আমরা সেটা করার সুযোগ থাকা সত্ত্বেও সেই সুযোগটা নিচ্ছি না। তার কারণ হচ্ছে যে আমরা টেস্ট ক্রিকেটের কালচারটাতে বিশ্বাস করি না, আমাদের বোর্ডও বিশ্বাস করে না, আমাদের খেলোয়াড়রাও বিশ্বাস করে না। তো শুধুমাত্র আপনি দর্শকদের দোষ দেবেন কেন? দর্শকদের কাছ থেকে আপনি আশা করবেন যে তাদের মধ্যে একটা কালচার গড়ে উঠবে, তারা মাঠে গিয়ে হামলে খেয়ে পড়বে। আপনি নিজে খেলোয়াড়, আপনি খেলার আগের দিন প্রমোশনাল ইভেন্ট করবেন, তারপরে গিয়ে খেলার পরদিন খেলা, আপনি তার অনুশীলন যখন অর্ধেক হয়ে গিয়েছে আপনি গিয়ে জয়েন করবেন, বিকজ আপনি তারকা খেলোয়াড়, আপনি যখন ইচ্ছা আপনি চাইলেই যাইতে পারেন। আপনাকে কেউ কিছু বলার সাহস রাখে না, কেউ কিছু বলার ক্ষমতাও রাখে না। সো এইরকমই চলে আসছে, এবং এইরকম যতদিন চলতে থাকবে ততদিন টেস্ট ক্রিকেটও এভাবেই চলতে থাকবে। আর আপনি পারফরমেন্সের কথা বলছেন, পারফরমেন্স কিন্তু আমাদের খুব একটা খারাপ না। আগের টেস্টটা খারাপ গিয়েছে, কিন্তু তার আগে সর্বশেষ 4টা টেস্টে 3টা টেস্ট আমরা জিতেছি। এর মধ্যে একটা টেস্ট জিতেছি এত বড় ব্যবধানে, যে ব্যবধানটা গত 89 বছর টেস্ট ক্রিকেট দেখেনি। তো আপনি তাহলে কীভাবে বলবেন আমাদের টেস্ট ক্রিকেটের পারফরমেন্স খুব খারাপ? একটা ম্যাচ খারাপ গিয়েছে দেখে টেস্ট ক্রিকেট থেকে বাংলাদেশ দল একেবারে বাতিল হয়ে গেছে, এটা বলার কোনো কারণ নেই। পারফরমেন্স বাংলাদেশ দলের যেটুকু হওয়ার কথা ছিল সেটুকুই হচ্ছে। কখনো আমরা জিতছি, কখনো হেরে যাচ্ছি, 2-1টা ম্যাচ আমরা অতি অসাধারণ করছি। এর বাইরে আপনি বাংলাদেশ দলের কাছে কোনো কিছু আশাও করতে পারেন না। সো পারফরমেন্সের কারণে বাংলাদেশের মাঠে টেস্টে দর্শক হচ্ছে না, এগুলো ভুয়া কথা। মূলত টেস্ট ক্রিকেটটা আমাদের বোর্ড, খেলোয়াড় কেউ ধারণ করে না, এবং দর্শকরাও এটাকে এই কারণে গ্রহণ করে নাই। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মত। তাহলে নিশ্চয় সানোর ভাই, হ্যাঁ, দায়টা কার আসলে? এই যে মানে আজাদ ভাই বলছেন যে বোর্ডও চায় না, ক্রিকেটাররাও চায় না, এই কারণে দর্শকরাও চায় না, তাহলে চাইতে হবে কাকে? না, যে আজাদ ভাই যেটা বললো যে ডেফিনেটলি ট্রু, ইংলিশ কন্ডিশনে হয়তো ওরা এইজেড লোকরা খেলা দেখে, ইন্ডিয়াতে কিন্তু এইজেড লোকরা খেলা দেখে না। ইন্ডিয়া কিন্তু টেস্টে কিন্তু ফুল হাউস থাকে, বিকজ অফ ওই কালচারটা তৈরি করছে। কালচার কোথায় থেকে তৈরি হবে? কালচার তো আপনার ডোমেস্টিক থেকে। আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমরা কতটুকু গুরুত্ব দিই, আজাদ ভাই রাইট, আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটের কতটুকু গুরুত্ব দিই, আমরা বোর্ড কতটুকু গুরুত্ব দেয়, প্লেয়ার কতটা গুরুত্ব দেয়, সবার কাছে এটা মানে এটার গুরুত্বটা খুবই কম। সেই মধ্যে মিডিয়াও কিন্তু এটার কোনো কাভারেজ নাই। সাংবাদিকরা বলেন ওই 4 ডে ম্যাচে কোনো ফতুল্লায় খেলা হচ্ছে বা যেখানে খেলা হচ্ছে, ওইটা কিন্তু গুরুত্ব কার কাছেই নাই। গুরুত্বটা তৈরি করতে হবে কোন জায়গা থেকে। আমরা কিন্তু বিপিএলের কিন্তু আগ্রহ সবার, বিপিএল কিন্তু ফুল হাউস, মিডিয়া বলেন, বোর্ড বলেন, দর্শক বলেন, সবারই আগ্রহ কিন্তু ওই জায়গায়। আমরা কিন্তু ওই জায়গাটা 4 ডে ক্রিকেটটা তৈরি করার জন্য যেখান থেকে প্লেয়ার তৈরি হয়। এই সাধু সিং দীপও টেস্ট ক্রিকেট খেলছে, ওর মানে দেখেন একটা ইন্ডিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন বা ইংল্যান্ড বলেন, ওই দেশের একটা টেস্ট প্লেয়ার যখন তৈরি হয় বা ইনক্লুড করে ন্যাশনাল টিমে ঢুকে, তখন ওর পিছনে দেখবেন 5000 রান 4000 রান করে আসছে, হয়তো 7টা 8টা 10টা 15টা সেঞ্চুরি করে ডাবল 100 করে তারপরে আসে। দীপু ওয়ানডেতে ওর 4টা সেঞ্চুরি আছে, লঙ্গের ভার্সনে বোধহয় 2টা 100। ওই প্রিপারেশনটা কতটুকু প্রিপেয়ার হয়ে আমরা এই জায়গাতে আসি, ওই প্ল্যাটফর্মটাতে আমরা মানে ওই জায়গায় তো তৈরি হয় না। আমার যারা স্টার প্লেয়াররা, বিশেষ করে ধরেন আপনি সাকিব আল হাসান বলেন, তামিম বলেন, মাহমুদুল্লাহ বলেন, এরা কতগুলি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার সুযোগ পায় বা কতগুলি ম্যাচ খেলে। কারো সুযোগ থাকলেও খেলে না, কেউ হয়তো মুশফিক হয়তো ডিফারেন্ট সুযোগ পেলেই খেলে কিছু প্লেয়ার, কিন্তু বাকি সব ওই প্লেয়ারগুলো ওই গুরুত্বটা আমরা দিই না। ওই জায়গায় যদি দেখেন একটা যদি রংপুরের মতো জায়গায় বা একটা রাজশাহীর মতো জায়গায় যদি সাকিব আল হাসান যায়, মুশফিকের খেলে, ডেফিনেটলি কিছু দর্শক কিন্তু মাঠে দাবি ওই খেলার গুরুত্বটা ইম্পর্টেন্ট হবে। একটা ইয়াং ছেলে যখন সাকিবের সাথে এগেনস্টে খেলবে বা তামিমের এগেনস্টে খেলবে, ওর যে এক্সপিরিয়েন্সটা বা ওর যে
কম্পিটিটিভ ক্রিকেট খেলার যে হ্যাবিটটা তৈরি হবে, ওই হ্যাবিটটাও কিন্তু এখানে তৈরি হচ্ছে না। মানে এইগুলি সব জায়গায় দায়ী কিন্তু এককভাবে না সব কিছু, কারণ আমার যতদিন পর্যন্ত আমাদের লঙ্গার ভার্সন ক্রিকেটের বেসটা ফার্স্ট মানে স্ট্রংলি তৈরি করতে না পারবো, আমরা কিন্তু আপস অ্যান্ড ডাউন। আজাদ ভাই যেটা বললো যে লাস্ট তিনটা ম্যাচ টেস্ট খুব ভালো খেলেছি, তো এই গ্রাফটা খুব আপস অ্যান্ড ডাউন। এই 24 বছরের হিস্ট্রিতে দেখবেন যে খুব আপস অ্যান্ড ডাউন। 24 বছরে মানে আপস ছিল না, আপস অ্যান্ড ডাউন। টেস্টে কিন্তু খুব একটা ভালো সময় কিন্তু ধারাবাহিকভাবে কখনোই আমরা ভালো জায়গায় খুবভাবে টেস্ট ক্রিকেটে বেশ কখনোই আমরা ভালো করি নাই। সেজন ভাই, যে যেটা আজাদ ভাই বলছিলেন যে গত 4টা টেস্টে 3টাই বাংলাদেশ জিতেছে, এরপরে সিলেট টেস্টে বাংলাদেশ খুব বাজেভাবে হেরেছে এবং মোমেন্টাম পিক করার পরেও বারবার তারা মোমেন্টাম লস করেছে, এরকম আমরা দেখেছি 2 ইনিংসেই। তো এই যে মানে ম্যাচের সঙ্গে থেকেও ম্যাচ থেকে ছিটকে যাওয়া, অথবা প্রতিপক্ষ যখন সমান শক্তিশালী হয় বা অপেক্ষাকৃত বেশি শক্তিশালী হয়, যখন লড়তে না পারে, এইটার মূল কারণটা কি? সেইটা কি হচ্ছে আসলে টেম্পারমেন্ট, যেটা আসলে ঘরোয়া লিগ থেকে আসলে গড়ে ওঠে? নিশ্চয়ই, আসলে লঙ্গার ভার্সনটা পুরোটা টেম্পারমেন্ট, এবং এটা আসলে একটা এক্সপিরিয়েন্স যারা থাকে তারাই কিন্তু লঙ্গার ভার্সনটা খেলে এবং তারাই কিন্তু টেস্ট ম্যাচ খেলে। সো আমাদের 2টা সিরিজ হয়, একটা হলো বিসিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগ, এনসিএল। সো ওখানে আসলে পর্যাপ্ত ক্রিকেট কিন্তু ওরা পায় না, এবং যেটা সানোয়ার ভাই বলছিল যে ওখানে ন্যাশনাল প্লেয়াররা কন্ট্রিবিউশনটা আসলে খুব একটা বেশি নাই, এবং তারা উপস্থিত থাকলেও অনেক সময় খেলতে পারে না। এবছর যদিও কম্পালসারি করেছিল, তারপরেও কিন্তু খেলতে পারেনি অনেকে। সো ওই জায়গাটার এক্সপিরিয়েন্সটাই কিন্তু ন্যাশনাল টিমে কাজে দিবে এবং টেস্ট ম্যাচে কাজে দিবে। দেখেন, আমরা যতগুলো টেস্ট ম্যাচ জিতেছি, দেখবেন যে আমরা ফার্স্ট ওভার থেকে ভালো যেই ম্যাচগুলোই খেলেছি তারা সেইগুলোই কিন্তু আমরা আমাদের কন্ট্রিবিউশন ভালো ছিল এবং এন্ডিংটা ভালো ছিল। বাট আমরা ফার্স্টে কলাপস করার পরে ওখান থেকে আবার রিগেইন করে টিমটা জেতার উদাহরণটা কিন্তু বাংলাদেশে অনেক কম। সো এই অভ্যাসটা কিন্তু এই যে আমাদের ডোমেস্টিক যে ক্রিকেট, সেখান থেকে গড়তে হবে। এখন আমাদের ডোমেস্টিক ক্রিকেটে 140, 142 বলার কিন্তু অনেক আছে, টেস্ট ম্যাচ বলার কিন্তু অনেক আছে, কিন্তু সেগুলোর সাথে ইউজ টু হতে হবে, সেই স্পিন ট্র্যাকের সাথে ইউজ টু হতে হবে, যেটা আসলে যে কোনো একটা ট্রাবল সিচুয়েশনে টিমটাকে আমরা রেস্কিউ করতে পারি। সেই অভ্যাসটা করতে হবে সেই ডোমেস্টিক ক্রিকেট থেকে। সো শুধুমাত্র 2টা ডোমেস্টিক লঙ্গার ভার্সন ক্রিকেট না, আরও যদি বেশি হতো তাহলে আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট প্লেয়াররা আরও বেশি এক্সপিরিয়েন্স হতো, অনেক সিঙ্গেল সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারতো, যেই সিচুয়েশনগুলো ইন্টারন্যাশনাল পর্যায়ে আসতো এবং সেগুলো ওভাবেই কিন্তু হ্যান্ডেল করার সুযোগ থাকতো। সো আমার কাছে মনে হয় যে ডোমেস্টিক ক্রিকেট আসলে আমাদের যতটুকু পর্যন্ত রয়েছে তার চেয়ে আরেকটু বাড়ানো উচিত লঙ্গার ভার্সনটা, যেহেতু আমরা টেস্ট ম্যাচে অ্যাটলিস্ট ওয়ানডে এবং টি20 থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছি। যতই আমরা বলি যে হ্যাঁ লাস্ট ম্যাচ আমরা লাস্ট ম্যাচে বাদে আগে 3টা ম্যাচ জিতেছি, হ্যাঁ জিতেছি, বাট আমাদের কিন্তু ধারাবাহিকতা কম, অনেক বেশি আপস অ্যান্ড ডাউন। যখন আমরা হারি, খুব বাজেভাবে হারি, যে জিনিসটা আসলে অনেক বেশি চোখে পড়ে। সো টেস্ট ম্যাচ আমার খেলতে হলে এক্সপিরিয়েন্সটা গেইন করতে হবে আমাদের ডোমেস্টিক ক্রিকেট থেকে ডেফিনেটলি। আমরা একটু দর্শকদেরকে দেখাবো এই পর্যায়ে, সেটা হচ্ছে যে চট্টগ্রাম টেস্ট চলছে, সেইখানে বাংলাদেশের আসলে পারফরমেন্স কীরকম। আমরা বলছি যে সাম্প্রতিককালে টেস্টের রেকর্ডটা বাংলাদেশের ভালো পক্ষে রয়েছে, কিন্তু সবশেষ যে 3টা টেস্ট চট্টগ্রামে বাংলাদেশ খেলেছে, সেইখানে কিন্তু বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো না। আমরা দেখতে পাচ্ছি যে সবশেষ 3টার মধ্যে সবচেয়ে পুরনো সেটা হচ্ছে 2021 সালের নভেম্বরে বাংলাদেশ খেলেছিল পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ প্রথম ইনিংসে কিন্তু লিড পেয়েছিল। দেখেন, লিড পাওয়ার পরেও কিন্তু বাংলাদেশ মোমেন্টামটা ধরে রাখতে পারে। লিটন দাস সেঞ্চুরি করেছিলেন, মুশফিক 91 রান করেছিলেন, এবং ওই ইনিংসে হাসান আলী পাকিস্তানি পেসার তিনি 51 রানে 5 উইকেট নিয়েছিলেন। এবার পাকিস্তান 286 রানে অল আউট হয় এবং বাংলাদেশ কিন্তু 46 রানের একটা দারুণ লিড পায়। আবিদ আলী ওপেনার, তিনি ম্যাচ সেরা ছিলেন ওই ম্যাচের, 133 রান করেছিলেন। তাইজুল 7টা উইকেট নিয়েছিলেন, এবাদত 2টা উইকেট নিয়েছিলেন পাকিস্তানের ইনিংসে। বাংলাদেশ যে 46 রানের লিডটা পেয়েছিল সেটা কিন্তু ক্যাপিটালাইজ করতে পারেনি। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বিধ্বস্ত হয়, 157 রানে অল আউট হয়। লিটন 59 করেন, ইয়াসির আলী 36 রান করেন, শাহিন শাহ আফ্রিদি তিনিই মূলত ধ্বংসযজ্ঞটা চালান। এই বাহাতি পেসার 32 রানে নেন 5 উইকেট। এরপর পাকিস্তান যে লক্ষ্যটা পেয়েছিল সেটা আরামসে মাত্র 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যান, এবং আবিদ আলী এই ইনিংসে 91 করেন। আরেক ওপেনার আবদুল্লাহ শফিক তিনি 73 করেন, এবং পাকিস্তান 8 উইকেটে ম্যাচটা জিতে যায়। সুতরাং চট্টগ্রামে আমরা দেখছি যে বাংলাদেশের সবশেষ যে 3টি টেস্ট, সেখানে রেকর্ডটা কিন্তু খুব একটা ভালো না। এরপরের যে টেস্টটা
এবং এই সময় কিন্তু বাংলাদেশ উপমহাদেশের 3টে দলের বিপক্ষেই চট্টগ্রামে খেলেছে। এরপরে তারা 2022 সালের 15 থেকে 19 মে খেলে শ্রীলঙ্কার বিপক্ষে এবং সেখানে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 397 রান করে। অ্যাঞ্জেলো ম্যাথুস ম্যাচ সেরা ছিলেন, তিনি 199 রানের একটা ইনিংস খেলেছিলেন। চান্দিমাল 66 রান করেছেন, দুজনেই এবারের টিমেও রয়েছেন। নাঈম হাসান অফ স্পিনার, তিনি 105 রানে 6 উইকেট নেন। সাকিব আল হাসান এই টেস্টটিতে ছিলেন, 60 রানে 3 উইকেট নেন। আগের টেস্টটিতে কিন্তু সাকিব খেলেননি এবং বাংলাদেশ কিন্তু লিড নিয়েছিল। দেখেন বাংলাদেশের ইনিংসটা শেষ হয় 465 রানে। তামিম ইকবাল তিনি এই টেস্টটাই খেলেছিলেন, 133 রানের একটা ইনিংস খেলেছিলেন। মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছিলেন 105। লিটন খুব সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন 88। এবং কাসুন রাজিতা, যিনি এই টেস্টটাই ইঞ্জুরির কারণে খেলছেন না, তিনি 60 রানে 4 উইকেট নিয়েছিলেন। শ্রীলঙ্কা পরে দ্বিতীয় ইনিংসটা 260 6 উইকেটে এবং দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম 4টা উইকেট নিয়েছিলেন। মানে 3টার বেশি ইনিংস কিন্তু এই টেস্টে শেষ হয়নি, অর্থাৎ প্লাসিড ব্যাটিং উইকেট বলা যায়। এই টেস্টটা ড্র হয়েছিল। এরপরে সবশেষ যে টেস্টটা, সেখানে কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এই টেস্টটা খুব বাজেভাবে হেরেছিল। ভারত প্রথম ইনিংসে 404 রান করে, এখানে কোনো সেঞ্চুরি ছিল না। পূজারা, শ্রেয়াস আয়ার তারা খুব কাছাকাছি গিয়েছিলেন সেঞ্চুরির। মিরাজ 4টা উইকেট নিয়েছিলেন, তাইজুল 4টা উইকেট নিয়েছিলেন। এরপর বাংলাদেশ মাত্র 150 রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংসে। মুশফিক সর্বোচ্চ 28 রান করেন এবং সেখানে কুলদীপ যাদব তার চায়নাম্যান বোলিং আলটিমেটলি বাংলাদেশ ফেস করতে পারেনি, 5টা উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও সম্ভবত 3টা উইকেট নিয়ে তিনি ম্যাচ সেরা ছিলেন। মোহাম্মদ সিরাজও খুব ভালো বোলিং করেছিলেন। ভারত দ্বিতীয় ইনিংসে দেখেন 258 রান 2 উইকেটে তারা ডিক্লেয়ার করে দেয়। শুভমান গিল সেঞ্চুরি করেন, চেতেশ্বর পূজারা সেঞ্চুরি করেন এবং বাংলাদেশ দ্বিতীয় ইনিংসটা ভালো খেলে এবং জাকির হাসান, যিনি এই সিরিজও খেলছেন ওপেনার হিসেবে, তিনি দুর্দান্ত একটা সেঞ্চুরি করেন ওপেনার হিসেবে। এবং শান্ত তার ওপেনিং পার্টনার ছিলেন, 67 করেন। সাকিব 84 রানের ইনিংস খেলেছিলেন। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসটা ভালো খেললেও এই টেস্টটা কিন্তু ভারত জিতে যায় 188 রানে। একটু অজিত ভাই আপনার কাছে যাই, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে চট্টগ্রামে যে সবশেষ যে 3টি টেস্ট, সেখানে আসলে বাংলাদেশের যে সাম্প্রতিক সাফল্য তার ছিটে ফোটাও এখানে নেই, একটা শ্রীলঙ্কার সঙ্গে ড্র ছাড়া। প্রথম কথা হচ্ছে চট্টগ্রাম আর বাংলাদেশ দুইটা ডিফারেন্ট জিনিস। আপনি চট্টগ্রামের পরিসংখ্যান দিচ্ছেন, আমরা বাংলাদেশের কথা বলেছিলাম। বাংলাদেশ যে 4টা ম্যাচ জিতেছে তার 2টো সিলেটে জিতেছে, একটা মিরপুরে জিতেছে, চট্টগ্রামের ম্যাচ না। আর যদি চট্টগ্রামের ম্যাচগুলো আপনি দেখেন, এর মধ্যে যে 2টা ম্যাচ হেরেছে বাংলাদেশ, যে কোনো একটা ম্যাচে একটা ইনিংসে কিন্তু বাংলাদেশ কলাপস করেছে। এখানে এই ভারতের সাথে প্রথম ইনিংসে কলাপস করেছে, পাকিস্তানের সাথে দ্বিতীয় ইনিংসে কলাপস করেছে। বাংলাদেশের এটা আসলে মাঠের দোষ না, আসলে ধারাবাহিকতার দোষ, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে এই ধারাবাহিকতাটা বা ম্যাচ টেম্পারমেন্ট এগুলো ডোমেস্টিক ক্রিকেট থেকে শিখে আসতে হয়। যখন আপনার টেম্পারমেন্টটা চলে যায়, মোমেন্টামটা চলে যায়, মোমেন্টামটা কীভাবে রিগেইন করতে হয়, এগুলো যারা নিয়মিত ম্যাচ খেলে লঙ্গার ভার্সন, তারাই শুধুমাত্র সেটা ওভারকাম করতে পারে। আমাদের দেশে আমরা একটা হাইব্রিড সিস্টেম ডেভেলপ করেছি, যেখানে আমাদের এইজ গ্রুপ থেকে কিছু প্লেয়ার আসবে, তারপরে তারা এইচপিতে যাবে, এইচপিতে আরও 1-2টা ম্যাচ খেলবে, সেখানে কিছু রান করবে এবং তারপর সরাসরি জাতীয় দলে চলে যাবে। যেটা একটু আগে সানোয়ার ভাই বলেছিলেন শাহাদাত হোসেন দীপুর কথা, ওই শাহাদাত হোসেন দীপু হচ্ছে হাইব্রিড সিস্টেমের একটা উৎকৃষ্ট ধরনের উদাহরণ। আমাদের কিন্তু ডোমেস্টিক ক্রিকেট থেকে খেলে বা ওখানে পোড় খাওয়া অবস্থা ওনারা আসেনি। এই খেলোয়াড়গুলো যদি ডোমেস্টিকে যদি এই ধরনের সিচুয়েশন ফেস করতো, তাহলে হয়তো টেস্ট ম্যাচে তারা গিয়ে কোনো একটা ইনিংসে যদি শুরুতে কয়েকটা উইকেট পড়ে যেত, তারা সেখান থেকে ম্যাচটাকে পরবর্তী দিন শেষের দিকে এসে কেউ হয়তো ম্যাচটা বের করে আনতে পারতো, যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রে আমরা দেখেছি এর আগের টেস্টে। এখন আমাদের ম্যাচ টেম্পারমেন্টটা গড়ে উঠছে না, যে কারণে চট্টগ্রামের উইকেটটা আপনি দেখেন, এটা কিন্তু উপমহাদেশের অন্যতম সেরা একটা উইকেট, যেখানে মোটামুটি 5 দিনই ব্যাটিং করার মতো একটা উপযুক্ত পরিবেশ থাকে। আপনি দেখেন সবগুলা ম্যাচেই, আপনি যে 3টা ম্যাচ দেখিয়েছেন, যে সবগুলা ম্যাচে 4th ইনিংসে কিন্তু অনেক রান হয়েছে। তার এটা ইন্ডিকেট করে যে উইকেট 5ম দিন পর্যন্ত ভালো ছিল। তা আপনি উইকেট ভালো থাকলে তো হবে না, প্রথমত আপনাকে ভালো হতে হবে। এখন আপনি যদি ভালো না থাকেন, তাহলে চট্টগ্রামে কেন, আপনি যেখানে যান সেখানেই হারবেন, সেটা হলো বিষয়। কিন্তু আমাদের একটা জিনিস ভালো হচ্ছে যে আমাদের বোর্ড এই জিনিসগুলো নজরে এনেছে। সিলেটে আমরা কিছু স্পোর্টিং উইকেটে খেলা দেখছি, টেস্ট ম্যাচ আমরা নিউজিল্যান্ডের সাথেও দেখেছিলাম যে একটা স্পোর্টিং উইকেট হয়েছে, যেখানে বোলার এবং ব্যাটসম্যান দুই পক্ষের জন্য সমান সুযোগ ছিল। তাতে কোনো সময় প্রতিপক্ষ সুযোগটা নিয়েছে, কোনো সময় আমরা নিয়েছি। গত টেস্টে যেমন শ্রীলঙ্কা নিয়েছিল, আমরা নিতে পারিনি। এর আগে নিউজিল্যান্ডের সাথে আমরা নিয়েছিলাম, নিউজিল্যান্ড নিতে পারেনি। এখন এই আপস অ্যান্ড ডাউনের কথাও আমরা একটু আগে আলোচনা করেছেন। এই আপস অ্যান্ড ডাউনটা ছিল এবং এইটাকে আসলে স্বাভাবিকভাবে নিতে হবে।
এটার মধ্যে অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশ সব ম্যাচ জিতবে এরকম আশা করাও খুব কঠিন। কোনো দলে আসলে সব ম্যাচ জিতে না। ভারত অস্ট্রেলিয়া এরকম 2-1টা ম্যাচ বাদ দিলে বেশিরভাগ দলই টেস্টে আসলে অধারাবাহিক। আমি এই চট্টগ্রামের পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে বিচার করতে চাই না। আমি সামগ্রিকভাবে দেশে বিদেশে বাংলাদেশের টেস্টের সাম্প্রতিক যদি ম্যাচগুলো আপনি দেখেন তাহলে আপনি মনে করবেন যে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশের টেস্টের গ্রাফ আসলে উন্নতির দিকে। একটা সময় আমরা দেখেছি যে মাঠে নামলেই কিন্তু আমরা ইনিংসের ব্যবধানে হাঁটতাম। এই শ্রীলঙ্কার সাথে আমাদের 24টা টেস্ট সেই ব্যবধানটা কমে এসেছে। হচ্ছে আমি একটু সেজান ভাইয়ের কাছে যাই, যে উনি বলছিলেন, রাজা ভাই বলছিলেন যে আমাদের গ্রাফটা উন্নত হয়েছে, কিন্তু তারপরে এই যে আবার উনি একটা কথা বলেছেন যে উপমহাদেশের অন্যতম সেরা উইকেট। তো এরকম ক্লাসিক ব্যাটিং উইকেটও আমরা দেখছি যে 150 রানের একটা ইনিংস অল আউট, একটা 57 রানে বাংলাদেশ অল আউট হয়ে যাচ্ছে। তো এরকম প্লাসিড উইকেট নিজের ঘরের মাটি কেন বাংলাদেশ ক্যাপিটালাইজ করতে পারছে না? কলাপস করছে, ফার্স্টের কথা বলবো কলাপস করছে। এখন কলাপস করছে কোথা থেকে? ল্যাক অফ অ্যাপ্লিকেশন। এখানে টেম্পারমেন্টের ব্যাপার রয়েছে, ফিটনেসের ব্যাপার রয়েছে, স্কিলের ব্যাপার। স্কিল আমি বলবো না, স্কিল বাংলাদেশের এবং যেহেতু দুটো জিনিস, যেটা একটা বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে 157 করেছে, ভারতের বিপক্ষে 150 করেছে। এই দুটো ইনিংসে দেখতে পাচ্ছি আমরা যে মোহাম্মদ সিরাজের মতো ওয়ার্ল্ড ক্লাস বোলার, কুলদীপ যাদবের মতো চায়নাম্যান, আবার দেখি শাহিন আফ্রিদের মতো, মানে যারা আসলে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের বোলার, তাদের বিরুদ্ধে বাংলাদেশ খারাপ করছে। রাইট, না যেটাই বললাম যে আসলে স্টার্টটা যদি বাংলাদেশের ভালো না হয় তাহলে কিন্তু সেখানে সার্ভাইভ করতে পারে না। দেখেন এখানে কি করা উচিত ছিল, মুশফিক 28-এর জায়গায় ওটাকে 90-80 রান করা উচিত ছিল, বা মিরাজে যখন সেট হয়েছে 25 রানে সেটা কিন্তু আরও বড় লঙ্গার আরও বেশি করা উচিত ছিল। সেই জায়গাটা কিন্তু আসলে আমাদের একটা বড় ল্যাকিংস হয়ে যাচ্ছে, যে ফার্স্ট যখন একটা ধাক্কা খায় সেখান থেকে আসলে আমরা ওখানে থেকে আমরা রিকভারি করতে পারছি না। বাট যখন আমরা ফার্স্টের থেকে ভালো খেলতে পারি, ওপেন স্লট বা 1 ডাউন 2 ডাউন স্লট যখন ভালো খেলতে থাকে তখন কিন্তু একটা বড় রান চলে যাচ্ছে। ইয়েস, টেম্পারমেন্টের একটা ব্যাপার থাকে এখানে। আমার মনে হয় টেম্পারমেন্ট লুজের জন্য আসলে যে কোনো একটা সেশন, একটা ইনিংস আসলে খারাপ যাচ্ছে বাংলাদেশ টিমের। সো আমার কাছে মনে হয় যে এখানে আসলে জিততে হলে তো আসলে বলারদেরও অনেক ব্যাপার থাকে, যে উইকেট 20টা উইকেট যদি আমরা নিতে পারি তাহলেই কিন্তু আমরা জিততে পারবো। সো বলারদেরও কন্ট্রিবিউশন থাকতে হয় টেস্ট খেলার জন্য, এবং বেশি থাকতে হয় আমার কাছে মনে হয়। আমি এই জায়গায় একটু থামাই, আমি একটু সানোয়ার ভাই আপনার কাছে যেতে চাই। শ্রীলঙ্কার যে 3 পেসার মিলে সিলেটে 20টা উইকেট নিল, আপনার কি মনে হয় শ্রীলঙ্কার এই পেস অ্যাটাক পৃথিবীর যে কোনো দেশের 20টা উইকেট নিতে পারে? ডেফিনেটলি নট। কারণ হলো দেখেন এখানে সবগুলি জায়গায় দেখুন বাংলাদেশের যেই জায়গাটা সমস্যা হয়, বাংলাদেশ ডেফিনেটলি আমরা ইমপ্রুভমেন্ট তো ডেফিনেটলি আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে, হয়তো বা যেভাবে চেয়েছি আমরা ওইভাবে হয় নাই। কিন্তু একটা দেখুন বাংলাদেশের সবসময় প্রবলেম হলো রিয়েল ফাস্ট বোলিং, ওইটাতে আমরা স্ট্রাগল করি। রিয়েল কোয়ালিটি স্পিনার হলে তখন কিন্তু দেখবেন সব জায়গাতে আমরা স্ট্রাগল করেছি। আমরা হয়তো এখানে দেখতেছি অনেক বেশ কিছু বড় বড় রান আমাদের ব্যাটসম্যানরা করেছে। আমরা যখন আমরা পাকিস্তানে গিয়েছি, যখন আমরা ইন্ডিয়াতে গিয়েছি, তখন আমরা রিয়েল যে আমাদের স্ট্রেংথ কতটুকু, আমরা ফাস্ট বোলিংয়ে কী ধরনের দুর্বলতা, এগুলো কিন্তু আমরা অনেক ক্লিয়ারলি দেখতে পেরেছি। আমরা যখন রিয়েল ফাস্ট বোলিংয়ের এগেন্স্টে খেলতে গেছি তখন কিন্তু প্রবলেমগুলি পেয়েছি। আর আরেকটা জিনিস দেখবেন এখানে যারা রান করছে ম্যাক্সিমাম কিন্তু আমাদের সিনিয়র ক্রিকেটার, মুশফিক, লিটন, তামিম, ম্যাক্সিমাম কিন্তু ওই সাকিব, এদের কিন্তু রান। আমাদের প্রবলেমটা কোন জায়গায়, আমাদের যেই প্লেয়ারগুলি তৈরি হয়ে আসছে ওরা কিন্তু রিয়েল টাফ টাইমটা ফেস করে আসছে না। ডোমেস্টিক ক্রিকেটটা আমাদের যেই ওয়েতে খেলা হয়, হয়তো 1-2টা ভালো বলার থাকে ওভারঅল পুরো টিমের মধ্যে, ওইটা কোনো মতে সার্ভাইভ করতে পারলে ওরা বড় রান করছে ওইখানে। কিন্তু এই ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিকের মধ্যে ডিফারেন্সটা অনেক বড়। যখন গ্যাপটা 15 আর 20 হয় তখন কিন্তু এখানে এসে স্ট্রাগল করে। এই জাকির বলেন, জয় বলেন, এরা কিন্তু রান করেছে, অ্যাবিলিটি ডেফিনেটলি এদের আছে, বেশ কিছু 100ও আছে ওদের, কয়েকজনের 100 আছে, বড় 100ও করেছে, কিন্তু ধারাবাহিকতা করতে পারে না। কারণ হলো এইখানে যখন এই স্ট্যান্ডার্ডে যখন খেলে তখন কিন্তু 4টা বলার 5টা বলার সবাই কিন্তু কোয়ালিটি। ওই প্রেশারটা, রিয়েল প্রেশারটা যখন আসে তখন কিন্তু সার্ভাইভ করা ডিফিকাল্ট হয়ে যায়, যে রিল্যাক্স টাইমটা পায় না। টেস্ট ক্রিকেটটা কিন্তু ওইখানে একটা প্লেয়ারের কোয়ালিটির রিয়েল টেস্টটা হয়, ওখানে টেম্পারমেন্ট বলেন, টেকনিক বলেন, ফিটনেস বলেন, সব কিছু টেস্ট কিন্তু ওইখানে হয়। এই জন্য ক্রিকেটের নাম হলো টেস্ট। ওইখানে একটা প্লেয়ারের রিয়েল টেস্টটা ওইখানে হয়। তখন রিয়েল টেস্টে যখন আসে তখন কিন্তু ওই ল্যাকিংগুলি অটোমেটিক আসে। আর যখন একটা প্লেয়ার যখন 100 করে, যে ডেবুতে অনেকে 100 করছে বা 1-2টা টেস্টে 100 করছে, তখন কিন্তু অপোনেন্ট টিমের কম্পিউটার অ্যানালাইসিস থাকে, তার দুর্বলতা কোন যায়, স্ট্রং পয়েন্ট কোনটা, ওইটা খুব সহজেই কিন্তু অ্যানালাইসিস করতে পারে। এখনও বর্তমান সময় ক্রিকেটে কোনো ক্ষেত্রে কোচের থেকে কম্পিউটার অ্যানালাইসিসের গুরুত্ব অনেক বেশি, কারণ সব কিছু ফাইন্ড আউট করে অপোনেন্ট টিমের বোলারদের কাছে বা ব্যাটসম্যানদের কাছে সব কিছু দিচ্ছে, কোচ ওই অনুসারে প্ল্যান করছে। আমাদেরও সেম, আমাদের প্লেয়াররা ডেফিনেটলি ট্যালেন্ট অবশ্যই আছে, আমাদের গ্যাপটা যেই জায়গাগুলি আমাদের তৈরি করতে হবে, যে আমাদের ক্রিকেটটা আরও বেশি ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আরও বেশি কম্পারেটিভ করতে হবে, উইকেটটা ট্রু উইকেটে খেলতে হবে, মানে যেখানে হয়তো টাফ টাইম ফেস করবে, কিন্তু এইখানে টাফ টাইম ফেস করে যদি একটা প্লেয়ার 100-200 করতে পারে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওইটা হয়তো 100, 70, 80 হবে। আমরা হয়তো ডোমেস্টিকে খেলে অনেক আরামে
ইন্টারন্যাশনালি আমরা টাফ টাইম ফেস করি। ঠিক তাই, এবং এটার সঙ্গে নিশ্চয়ই ফাঁকা গ্যালারির একটা মানে সংযোগ অবশ্যই রয়েছে, কারণ দর্শকরা দিন শেষে সাফল্য চাই। যে চট্টগ্রামে দল নিয়মিত খারাপ করছে টেস্টে, নিশ্চয়ই চট্টগ্রামের দর্শকরা দল খারাপ খেলবে এবং সেটা দেখতে মাঠে যেতে চাইবেন না। দর্শক, আমরা একটা বিরতি যাচ্ছি, আপনারা দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। আমন্ত্রণ আরও একবার দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। আমাদের আজকে ট্যাগলাইন টেস্ট দেখার দর্শক কোথায়। স্টুডিওতে আলোচনার জন্য আছেন সানোয়ার হোসেন, এহসানুল হক সেজান এবং আজাদ মজুমদার। আজ ভাই আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে আমরা মোটামুটি তো আলোচনা করেছি যে দর্শক কোথায়। দর্শক আসলে তৈরি হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আপনি যেটা বলেছেন আর কি, যে টেস্টের গ্রাফ যত উন্নত হবে দর্শকও তৈরি হবে। এটার জন্য আসলে অপেক্ষা আর কতদিন? এটা তো আসলে এইভাবে বলা মুশকিল, অপেক্ষা কতদিন। আমরা নিয়মিত টেস্ট জেতার জন্য অপেক্ষা করি, যতদিন পর্যন্ত আমরা নিয়মিতভাবে জিততে পারবো না, যতদিন পর্যন্ত আমরা এখন পর্যন্ত শ্রীলঙ্কার সাথে কোনো টেস্ট সিরিজ জিতি নেই। শ্রীলঙ্কা আমাদের র্যাঙ্কিংয়ে আমাদের জাস্ট এক ধাপ উপরে, তো যারা আমাদের এক ধাপ উপরে তাদের সাথে এখনও আমরা কোনো সিরিজ জিততে পারিনি। 25টা টেস্ট খেলে একটা মাত্র টেস্ট জিতেছি আমি, এবং এটার মূল কারণ হচ্ছে যে আমাদের পেছনের দিকে এক সময় আমরা শ্রীলঙ্কার সাথে নামতাম এবং বিশাল ব্যবধানে হাঁটতাম। এখন ব্যবধানটা কমে এসেছে, এই ব্যবধানটা আরও কমবে আস্তে আস্তে, তারপর এক সময় আমরা হয়তো ম্যাচ জেতা শুরু করবো। আচ্ছা, আপনি একটা স্টার দিয়েছেন যে সাকিবের ফ্যান বেস রয়েছে 1.5 কোটি, তো সাকিব তো এই টেস্টে খেলছেন, তো সাকিবের ফ্যানরা কেন সাকিবের খেলা দেখার জন্য মাঠে যায় না? ফেসবুকের ফ্যানরা তো বায়বীয় ফ্যান। আপনার ফেসবুকের ফ্যান দিয়ে যদি আপনি বাংলাদেশের ক্রিকেট বিচার করতে যান এবং ফেসবুক দিয়ে যদি বাংলাদেশ ক্রিকেটকে আপনি যাচাই করেন বা ফেসবুকের ট্রেন্ড ফলো করে যদি বাংলাদেশ ক্রিকেটের সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়, তাহলে তো আর ক্রিকেট আপনি যে অপেক্ষার কথা বলেছেন সেই অপেক্ষা হয়তো কয়েক যুগ পরেও ফুরাবে না। একটু আগে আপনি সাকিবের ফ্যান রয়েছেন, সাকিবের তো 1.5 কোটি ফ্যান রয়েছেন, পরিমণিরও তো 1.5 কোটি ফ্যান রয়েছেন, তাহলে বাংলাদেশে মানুষ সিনেমা দেখে না কেন, তাই না? সো আপনি ওই ফ্যান দিয়ে আসলে এভাবে বিচার করা যায় না। আমাদের ক্রিকেটের মান যদি বাড়ে, সাকিব যদি নিজে সিনসিয়ারিটি দেখায়, তার ফ্যানদের প্রতি তার যদি যে রেসপন্সিবিলিটিটা আছে, আপনার যদি 1.5 কোটি ফ্যান থাকে তাহলে তাদের প্রতি আপনার একটা রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটিটা যদি আপনি নেন এবং দেখান, আপনি যদি 1 বছর পরে টেস্ট খেলার আগে অন্তত 10টা দিন টেস্টের জন্য প্র্যাকটিস করেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ টেস্ট ক্রিকেটটা আপনি খুব সিরিয়াসলি খেলবেন, আপনি যদি সেই মেসেজটা দিতে পারেন, নিশ্চয়ই তারা যাবে। 1.5 কোটি না যাক, 1,500 অন্তত যাবে। সেলিম ভাই, আপনার একটা নির্দিষ্ট ইয়ে ছিল, সেটা হচ্ছে যে গণমাধ্যমও তো ফার্স্ট ক্লাস সেইভাবে কাভার করে না। তো এই যে সংবাদ মাধ্যম, দর্শক, বোর্ড কর্মকর্তা, ক্রিকেটার্স, এই যে এতগুলো স্টেক হোল্ডার, তারা সমন্বিতভাবে কাজ করার জন্য সবচেয়ে মানে করণীয় জিনিসটা কি? লঙ্গার ভার্সন ক্রিকেটটা তো, তাই তো? আচ্ছা, লঙ্গার ভার্সন ক্রিকেটটা আসলে শুধুমাত্র সবাই কিন্তু ক্রিকেট বোর্ডের দোষ দেয় যে লঙ্গার ভার্সন ক্রিকেট বোর্ড পিকনিক ক্রিকেট করে রাখছে। এখন কতটুকু মিডিয়া কভার করে লঙ্গার ভার্সন ক্রিকেটটাকে, কতটুকু পর্যন্ত প্লেয়াররা পারফরমেন্স করে লঙ্গার ভার্সন ক্রিকেটে, এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। দর্শকরা কতটুকু পর্যন্ত লঙ্গার ভার্সন সাপোর্ট করে। দেখেন, আমি অনেকগুলো ম্যাচ দেখেছি এবার লঙ্গার ভার্সন, সেখানে অনেক ন্যাশনাল প্লেয়ার মাঝে মাঝে খেলেছে, যেমন জাকিরের দেখেছি বা সামথিং আরও কয়েকজনকে দেখেছি। তারা কি ওইখানে 200, 250, 300 মারার চেষ্টা করেছে? বা ন্যাশনাল প্লেয়ার যারা বলার ছিল তারা কি মানে 7 উইকেট 8 উইকেট নেওয়ার মতো তাদের ক্যাপাবিলিটি ছিল বা ওইরকম কোনো কিছু আমি দেখতে পেরেছি? দেখতে পারিনি। দেন তারপরে যদি আমি মিডিয়া আসি, খুলনায় খেলা হচ্ছে, সিলেটে খেলা হচ্ছে, চিটাগংয়ে খেলা হচ্ছে, আমি খুব রেয়ার দেখেছি যে জার্নালিস্টরা ওটা কভার করছে। জার্নালিস্টরা জাস্ট যেটা হচ্ছে যে শেষ করি যে স্কোরশিটটা দেখে ওখানে কভার করছে। বাট ইন্সপিরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, হাইপটা তোলা ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা মনে করি বিপিএলে এত পপুলার কেন? বিকজ অফ হাইপটা উঠেছে। সো হাইপটা কারা তুলবে? হাইপটা তুলবে না আমরা এই জার্নালিস্টরাই, এবং সেটাকে সম্মতি দিবে আমাদের দর্শকরা, এবং সেই ইন্সপিরেশনে আমাদের প্লেয়াররা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবে। তাহলেই কিন্তু যেই কথাটা আমরা সবসময় বলি লঙ্গার ভার্সন আমাদের পিকনিক, সেটা কোনো সময় হবে না, সেটা কোনো সময় হয় না। প্লেয়াররা, আমি বিশ্বাস করি, তারা যখন মাঠে যায় তারা কিন্তু কোনো কিছু করতে যায়। আমি চাক্ষুষ, আমি মাঠে থাকি, মাঠে দেখি তারা কিছু করতে যায়, বাট তাদের হয় না
কেন হয় না, হয়তো বা উইকেটে একটু প্রবলেম থাকে বা ল্যাক অফ কনফিডেন্স থাকে বা ওইরকম জিনিসগুলো কনসিস্টেন্টলি ভালো রান হচ্ছে না, ভালো উইকেট হচ্ছে না। সো সেই জিনিসটার জন্য আসলে ওই হাইপটা উঠছে না দেখে লঙ্গর ভার্সনটা আমরা কিছুটা হলে চোখের আপনি অনেকগুলো কারণ বলেছেন। আমি একটু সানার ভাই, যেহেতু তিনিও একজন সাবেক ক্রিকেটার, আপনি একজন সাবেক, গণমাধ্যমের একটা দায় দিয়েছেন, আপনিও সেটা মনে করেন কিনা? না, আমি গণমাধ্যমে ওইভাবে দায় দিচ্ছি না। ডেফিনেটলি যদি এটা প্রচার হয়, যদি আরেকটা হয়তো ইন্সপায়ারিং হয় বা একটু প্রচার হলে প্রসার সব কিছু, এটা তো ডেফিনেটলি এটা একটা প্লাস পয়েন্ট। আমি এটা বড় কারণ না, বড় কারণ হলো লং টাইম প্ল্যান। আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট নিয়ে লং টাইম প্ল্যান অনেক সময় আমরা মানে বোর্ডের টপ লেভেল থেকে শুনে আসছি যে নেক্সট ইয়ার থেকে ট্রু উইকেটে খেলা হবে, এই হবে, ওই হবে, মিনিমাম কম্পারেটিভ ক্রিকেট হবে, এটা হবে। কিন্তু বোর্ড কিছু কিছু উদ্যোগ তো নিয়েছে। ম্যাচ ফি একটা বড় ফ্যাক্টর। হয়তো টপ লেভেলের প্লেয়াররা হয়তো ওইখানে ফার্স্ট ক্লাস ক্রিকেট খুব বেশি ফাইন্যান্সিয়াল বেনিফিট নাই, ওইখানে হয়তো ইনভলভ হতে চায় না, অ্যাভয়েড করতে চায়। এইখানেও কিন্তু ডে বাই ডে ফার্স্ট ক্লাস ক্রিকেটেও কিন্তু ম্যাচ ফি বাড়িয়েছে, এটা করেছে। তবে যেই জিনিসটা হলো ইম্পর্টেন্ট, যেটা হলো উইকেট, কম্পারেটিভ ক্রিকেট, প্লেয়ারদের যেরকম দায়িত্ব আছে ওই জায়গাটা গুরুত্ব দেওয়া। সেম বোর্ড অফিসিয়াল বলেন, আম্পায়ার বলেন, মিডিয়া বলেন, সবারই কিন্তু দায়বদ্ধতা এখানে আছে। আমাদের যতদিন পর্যন্ত এই বেসটা স্ট্রং না করতে পারবো, আমাদের সব লেভেলে কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকবে। আমাদের ধারাবাহিকভাবে পারফর্ম করার জন্য ইন্ডিয়া অনেক সময় সার্টেন পিরিয়ডে অনেক ম্যাসিভ খারাপ করে, কিন্তু এই পারফরমেন্সটা হয়তো একটা দুইটা পার্সেন্টেজ হয়তো 10%, 20% খারাপ করে, ওভারঅল কিন্তু ভালো ক্রিকেট খেলে। এই ম্যাসিভ চেঞ্জটা ইন্ডিয়ার কোত্থেকে আসছিল? ইন্ডিয়া কিন্তু একটা সময় খালি হোমে স্পিন দিয়ে ম্যাচ জিততো। যখন ওরা চিন্তা করছে, লং টাইম চিন্তা করছে, আমরা অ্যাওয়েতে ভালো করতে হলে, ওভারঅল ভালো ক্রিকেট খেলতে হলে আমাদের উইকেট স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, ফুল স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। একটা সময় ইন্ডিয়ার একটা দুইটা ফাস্ট বোলার ছিল, এখন হয়তো 30টা 40টা ফাস্ট বোলার, হয়তো টপ ক্লাস ফাস্ট বোলার কিন্তু ইন্ডিয়ার যে যাকে রিপ্লেস করেন সেই এসে তখন জায়গা করে নিচ্ছে এবং তাকে আউট করাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই জায়গাগুলি আমরা যদি আমাদের ডোমেস্টিক ফুল স্ট্রাকচার যতদিন পর্যন্ত আমরা লং ওয়েতে, মানে ওভারনাইট আগামী 1 বছরের জন্য বা 6 মাসের জন্য চিন্তা করবো না, যে আগামী 5 বছর আমরা পুনরায় দেখতে চাই আমাদের প্লেয়ারদের যখন টেকনিক্যালি বোলাররাও তৈরি হবে, সেই ওয়েতে ব্যাটসম্যানের টেকনিক্যালি তখন সাউন্ড হবে, তখন এই যে ক্রিকেটে শ্রীলঙ্কার এই ফাস্ট বোলাররা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার না। এদের এগেইনস্ট আমরা যে ধরনের স্ট্রাগল করেছি, ডেফিনেটলি আমরা তখন স্ট্রাগল করব। ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার, ওয়ার্ল্ডের বেস্ট ফাস্ট বোলার না তারা। আজাদ ভাই কিছু সাপ্লিমেন্ট করতে চেয়েছিলেন? হ্যাঁ, আমি খুবই দুঃখিত। আমি সিজান ভাই খুবই আপত্তিকর একটা মন্তব্য করেছেন যে স্কোর কার্ড দেখে ম্যাচ রিপোর্ট করা হয়। এটা গণমাধ্যমের কন্টেন্টটা হচ্ছে একটা বাজারমুখী প্রোডাক্ট। আপনি যদি বাজারে যদি চাহিদা তৈরি না করতে পারেন, গণমাধ্যম কোনো চ্যারিটি করে না। আপনার যদি চাহিদা না থাকে, গণমাধ্যম আপনার দিকে ফিরেও তাকাবে না। আমি নিজে জাতীয় লিগ কভার করতে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, ময়মনসিংহ এইসব জেলা শহরে গিয়েছি। হ্যাঁ, কিন্তু ওনাদের ক্রিকেটটা ওনারাই একটা পর্যায়ে হাস্যকর বানিয়ে ফেলেছেন। তো আমি কেন এরকম তামাশা কাভার করতে যাব? গণমাধ্যম বাংলাদেশের ক্রিকেটের যা মান তার চেয়ে অনেক বেশি কাভারেজ দেয়, এবং বাংলাদেশের ক্রিকেট এত কাভারেজ ডিজার্ভও করে না। প্রত্যেকটা বিশ্বকাপ আপনি দেখেন বাংলাদেশের সাংবাদিকে ভরা, বাংলাদেশের গণমাধ্যমকে দোষ দিয়ে আপনার আসলে কোনোভাবেই এখানে আসলে সুবিধা করার কোনো কারণ নেই। আপনি আপনার ক্রিকেটটাকে উন্নত করেন, গণমাধ্যমে তার দায়িত্ব থেকেই আপনার পিছনে ছুটবে। আপনি ক্রিকেট খেলতে পারবেন না আর বলবেন গণমাধ্যম আমাকে কাভারেজ দেয় না। এটা একটা মানে নাকি স্বভাবের একটা এক ধরনের অভিযোগ। আমি খুবই দুঃখিত, আমি এটার সাথে ফুটবলে কিন্তু এত সাংবাদিক যায় না। সেখানে নিশ্চয়ই কিছু সফলতা রয়েছে, কিছু মন্তব্য রয়েছে। আমরা নেব বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস, আরো একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার, দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। আমাদের আজকের ট্যাগলাইন, টেস্ট দেখার দর্শক কোথায়? আজাদ মজুমদার, শেষবারের মতো আপনার কাছে যাচ্ছি। এই যে আমরা বলছি যে টেস্ট দেখার দর্শক কোথায়, মাঠে যখন পারফর্ম করবে তখন কি আসলে দর্শকরা আসতে শুরু করবে? এই চট্টগ্রাম টেস্টে কি আমরা সেটা দেখতে পারবো? কোনো ইঙ্গিত আছে? না, শুধু মাঠের পারফরমেন্স একটা ফ্যাক্টর। মাঠের পারফরমেন্স করলে দর্শক সংখ্যা অবশ্যই বাড়বে, কিন্তু আপনি যদি গ্যালারি ভর্তি দর্শক চান তাহলে আপনাকে আরও অনেক কিছুতে পরিবর্তন আনতে হবে। অবশ্যই ক্রিকেটীয় সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, জাতীয় সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, ক্রিকেটীয় বোধে পরিবর্তন আনতে হবে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ক্রিকেট বোর্ডকে উদ্যোগী হতে হবে, ক্রিকেটটাকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে, যেটা পেশাদারি একটা কাঠামোর মধ্যে। এই সবগুলো ফ্যাক্টর যদি একসাথে ডেভেলপ করে বা উন্নত হয়, তাহলেই আসলে আপনি এই টেস্টে দর্শকের সংখ্যা আরও বেশি আশা করতে পারেন। শুধুমাত্র মাঠের পারফরমেন্স উন্নত হলেই রাতারাতি গ্যালারি ভরে যাবে, তাহলে কিন্তু আমাদের ওয়ানডে সিরিজে তো গ্যালারি ভরা থাকতো, ওয়ানডে সিরিজেও কিন্তু সেটা ছিল না। তো সেটা থেকে বোঝা যায় যে শুধু মাঠের পারফরমেন্স নয়, মাঠের সাথে মাঠের বাইরে আরও যেসব পারফরমেন্স, যেসব জায়গায় আমাদের করা দরকার, সেগুলো যদি সব কিছু একটা বিন্দুতে এসে ঠেকে, তাহলে শুধুমাত্র সম্ভব আমাদের মাঠ ভর্তি দর্শক দেখার। সিজান ভাই, আপনার কাছে শেষবারের মতো যেতে চাই, টেস্টের দর্শক কীভাবে তৈরি হবে? আসলে টেস্টের দর্শক দুভাবে হয়। একটা হলো টেস্ট দেখতে আসে তারাই যারা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখতে আসে, এক।
আরেকটা হলো কালেকটিভ পারফরমেন্স, মানে ম্যাচটা কী হলো সেটা দেখতে আসে। দেখেন মুরালি ধরনের কিন্তু একটা ফ্যান বেজ ছিল, মুরালি ধরনের দেখতে আসছে। এমনিভাবেই আমাদের কিন্তু লিটনেরও একটা ফ্যান বেজ আছে, যে একটু আগে বলছিল না যে ওর কাভার ড্রাইভটা দেখতেও সুন্দর, সেই জিনিসটাও কিন্তু টেস্ট দেখতে আসে অনেকে। আজকে সাকিব আল হাসানের একটা পারফর্মার, সে যে কী পারফর্ম করবে সেই ধারণা নাই, সেই জিনিসটা দেখার জন্য কিন্তু অনেক ফ্যান বেজ আছে। সেরকম কিছু কিছু মানে পার্টিকুলার প্লেয়ার আমাদের তৈরি করতে হবে এবং তাদের এক্সপিরিয়েন্স গেইন করতে হবে টেস্টের জন্য। তারা ইন্ডিভিজুয়াল পারফর্ম করবে এবং যেটা কালেকটিভভাবে রেজাল্ট ওরিয়েন্টেড হবে। সো আমার কাছে মনে হয় যে কালেকটিভ পারফরমেন্স এবং ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দুইটা যদি এক সম্মিলিত হয় এবং কন্টিনিউয়াসলি যদি আমরা পারফর্ম করতে থাকি, টি-20-র মতো আমি বলবো না যে টেস্টের সবাই আসবে, কিন্তু রিয়েল ক্রিকেট যারা পছন্দ করে তারাই কিন্তু টেস্ট খেলা দেখতে আসবে ইনশাল্লাহ। রিয়েল ক্রিকেট যারা পছন্দ করে তারাই টেস্ট দেখতে আসবে। এখন ক্রিকেটাররা যদি খেলতে না চান, বোর্ড যদি এটাকে গুরুত্ব না দেয়, তাহলে মেসেজটা কি যায়? না দেখেন, আসলে এই টেস্টে যে এরকম দর্শক কিন্তু এত দর্শক শূন্য মাঠ কিন্তু খুব কমই দেখা যায়। বাংলাদেশের ক্রিকেট মানুষের কিন্তু ক্রিকেট পছন্দ করে, যে কোনো ফর্মেটই হোক। টেস্টে হয় দর্শক হয়তো এত বেশি থাকে না, কম বেশি কিন্তু দর্শক মাঠে থাকে। এটা একটু ডিফারেন্ট, হয়তো একটা রোজা একটা ফ্যাক্টর ছিল, পারফরমেন্স একটা ফ্যাক্টর, অনেক কিছু মিলেই কিন্তু হয়তো এটা হয়েছে। আর রিয়েল ক্রিকেট আমাদের কিন্তু গুরুত্ব কিন্তু প্লেয়ারদের, আমার মনে হয় যে বোর্ড, আমরা হয়তো বোর্ডের সবসময় একটু বেশি ব্লেম করি, কিন্তু ব্লেমিং কিন্তু আমাদের প্লেয়ারদেরও কিন্তু এই দায়িত্বটা কিন্তু প্লেয়ারদেরও আছে। দেখেন প্লেয়ারদের ইন্ডিভিজুয়ালি একটা সার্টেন স্টেজ পর্যন্ত হয়তো আপনি প্র্যাকটিস করাবে বোর্ডের দায়িত্বে, কোচিংয়ের মাধ্যমে, কিন্তু আপনি একটা প্লেয়ার যখন টপ লেভেলে যেতে যাবেন, আপনি নিজের ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট না হলে ওই টপ লেভেলে টপ ক্লাস হওয়া কিন্তু ডিফিকাল্ট। আপনি এক্সাম্পল কিন্তু মুশফিকুর রহিমকে দিয়ে দিতে পারেন। সে কিন্তু টিমের বাইরেও কিন্তু যে এক্সট্রা অর্ডিনারি হার্ডওয়ার্ক, টিম এফোর্ট, নিজের এফোর্ট দিয়ে প্র্যাকটিস করে, ফিটনেস করে, ট্রেনিং করে, সব কিছু করে, এইটার রেজাল্টটা কিন্তু আলটিমেটলি মুশফিকের যে স্টেজে বর্তমান সময় ধারাবাহিকভাবে যেই জায়গা থেকে মুশফিক একটা সময় কিন্তু কিপার ব্যাটসম্যান, একটা সময় নিজেকে ব্যাটসম্যান, তারপরে টপ ব্যাটসম্যান, টিমের মেইন ব্যাটসম্যান যেই জায়গায় নিয়ে এসেছে, এটা কিন্তু হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, ডিটারমিনেশন। কিছু কিছু প্লেয়ারের আমাদের দেখেন অনেক প্লেয়ার কিন্তু আমরা নাই হয়ে গিয়েছে বিকজ অফ প্লেয়ারদের ডেডিকেশন, হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, অনেক কিছু নাই হয়েছে। টিমের পাশাপাশি সেম ওয়েতে প্লেয়ারদের দায়িত্ব। মুশফিক একটা আদর্শ হতে পারে বাংলাদেশের একজন টেস্ট প্লেয়ার গ্রোন আপের ক্ষেত্রে, আপনি সেটা বলছেন। ধন্যবাদ সানোয়ার হোসেন, এসএল সাজান এবং আজাদুল মজুমদার আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও চাই বাংলাদেশের মাটিতে যে টেস্টগুলো হবে সেগুলো যেন গ্যালারি ফাঁকা না থাকে। এখন কিন্তু দেশের মাটিতেও বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে, প্রায়শই বাংলাদেশ ভালো ফল নিজেদের পক্ষে নিয়ে আসছে, কিন্তু সেটা দেখার জন্য গ্যালারিতে কিন্তু দর্শক থাকা চাই। নিশ্চিতভাবে আরও অনেক প্যারামিটার রয়েছে এটার পেছনে কাজ করছে, যেটা নিয়ে আমরা সারাক্ষণ আলোচনা করলাম আজকের এই শোতে। আমরা চাই সামগ্রিকভাবে দর্শকরা মাঠে ফিরুক, টেস্ট ম্যাচ দেখুক। এই ছিল স্যাটারডে নাইট স্পোর্টসের আজকের মতো। ধন্যবাদ সবাইকে।